গভীর রাত। আপ বোম্বে মেল ভায়া এলাহাবাদ ছুটে চলেছে তীব্র গতিতে। শীতটাও বেশ জাঁকিয়ে পড়েছে এবার। ফার্স্ট ক্লাস কুপেতে আমি অর্থাৎ সৌরভ দত্ত আর আমার পিস্তত দাদা প্রাইভেট ডিটেকটিভ বিশ্বনাথ এবার চলেছি জব্বলপুরের পথে। ঠিক জব্বলপুর নয়, ওখানে নেমে যেতে হবে ভেড়াঘাট, মার্বেল রকের ধারে। কথা হয়েছে রায়ভিলার মালিক রণবীর রায়ের লোক এসে আমাদের নিয়ে যাবে ওদের এস্টেটে। মার্বেল রক মানে সাদা মার্বেলের পাহাড়, নাম শুনেছি বেশ অনেকবার। এবার চাক্ষুষ দর্শন হবে ভেবে আনন্দে মনটা ভরে উঠেছে। সেই সব নানা চিন্তাভাবনা মাথায় নিয়ে কোনো এক সময় ঘুমিয়ে পড়েছিলাম হয়তো। হঠাৎ করে ঘুমটা ভেঙে গেল। কেউ যেন অতি সন্তর্পণে দরজায় টোকা দিচ্ছে বলে মনে হল। একটু কান পেতে শুনতেই বুঝলাম, হ্যাঁ ঠিক তাই। আবার শব্দ। এবার বিশ্বনাথের দিকে তাকালাম। ওপরের বাঙ্কে শুয়ে ঘুমোচ্ছে নিশ্চিন্ত মনে। একবার ভাবলাম, আমার কি দরজাটা খোলা উচিত হবে? যদি ডাকাত হয় তবে, বা যদি পুরনো কোনো শত্রু হাতে পিস্তল নিয়ে দরজার বাইরে দাঁড়িয়ে থাকে তবে। এইসব ভাবতে ভাবতে আস্তে আস্তে দরজার দিকে এগিয়ে গেলাম। আর ঠিক তখনই শুনলাম বিশ্বনাথের গলা। সৌরভ, দাঁড়াও, আমি খুলছি। আরে তুমি কখন উঠলে? আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম। তোমার সঙ্গে আমারও ঘুমটা ভেঙে গিয়েছিল, চুপ করে শুয়ে শুয়ে তোমার সাহসটা দেখছিলাম। বলে মুচকি হাসলো বিশ্বনাথ। নিচে নেমে এবার দরজাটা আস্তে করে খুলে একপাশে করে দিল বিশ্বনাথ। অমনি লাঠি হাতে এক বুড়ো ভদ্রলোক একরকম আমাদেরকে ঠেলেই ভেতরে ঢুকে পড়ল। ভদ্রলোকের চুলগুলো একদম সাদা, দাড়িটাও সাদা, পরনে সাদা পাঞ্জাবি আর পায়জামা। আমরা একেবারে হতবাক হয়ে গেলাম। ভদ্রলোক ঢুকে নিজেই দরজা টেনে বন্ধ করে দিলেন। তারপর বললেন, এমনভাবে মাঝরাতে আপনাদের বিরক্ত করার জন্য সত্যিই আমি খুব দুঃখিত মিস্টার স্যান্ডাল, কিন্তু এছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না। বলেই তিনি বসে পড়লেন। আমাকে আপনি চেনেন নাকি? প্রশ্ন করল বিশ্বনাথ। হ্যাঁ, অনেকের মতোই আপনাকে আমিও চিনি। আর ইনি নিশ্চয়ই সৌরভ। পাল্টা প্রশ্নের জবাবে বিশ্বনাথ বলল, হ্যাঁ, কিন্তু এত রাতে আমাদের কূপে ঢুকলেন কেন সেটা জানতে পারি কি? একটু থেমে ভদ্রলোক বললেন, আপনারা তো রায়ভিলায় যাচ্ছেন কি, তাই তো? আপনি তো সবই জানেন দেখছি, তা পরিচয় কি আপনার? অবাক হয়ে জিজ্ঞেস করলাম আমি। পরিচয় আমার যথাসময় জানতে পারবেন, শুধু এতটুকু জেনে রাখুন, আমার নাম পরমেশ্বর রায়। রায় এস্টেটের সম্পত্তিতে আমার অধিকার আছে। এই কথা আপনাকে একটু জানিয়ে দেওয়া আমার কর্তব্য বলেই মনে করলাম। আর হ্যাঁ, যেখানে যাচ্ছেন সে জায়গাটাও বিশেষ সুবিধার নয়, যে কোনো সময় কিন্তু প্রাণ বিপন্ন হতে পারে। এতগুলো কথা বলার পর ভদ্রলোক হঠাৎই উঠে পড়ে বললেন, ওকে, তাহলে এখন আমি যাই, পরে আবার আসবো। বলেই ভদ্রলোক হন হন করে আমাদের কূপ থেকে বেরিয়ে গেলেন। বিশ্বনাথ হাই তুলতে তুলতে দরজাটা বন্ধ করে দিয়ে বলল, না সৌরভ, এবার ঘুমিয়ে পড়ো। লোকটা তো সকালেও আসতে পারতো বিশ্বনাথ। বিরক্ত কণ্ঠে আমি বলে উঠলাম। বিশ্বনাথ মৃদু হেসে বলল, নিশাচরেরা রাতেই আসে সৌরভ, ওসব নিয়ে এখন মাথা ঘামিয়ে লাভ নেই। শুয়ে পড়ো, শুয়ে পড়ো। সারা রাত আর ভালো করে আমার ঘুম হলো না। দেখতে দেখতে ভোর হয়ে গেল। জানলাটা খুলে কাঁচটা নামিয়ে বাইরের দৃশ্য দেখতে দেখতে ভাবলাম রায় এস্টেটের কথা। এবার ফিরে যাচ্ছি একটু পূর্বের ঘটনায়। গত রবিবার সকালে বিশ্বনাথ ও আমি বাড়িতে বসে ব্রেকফাস্ট করছিলাম। হঠাৎই বাড়ির কলিং বেলটা বেজে উঠল। উঠে গিয়ে দরজা খুলে একজন পিয়ন ধরনের লোককে দেখতে পেলাম। বিশ্বনাথ আমার পিছনে এসে দাঁড়িয়েছিল। লোকটা আমাদের হাতে একটা খাম দিয়ে ভাঙা ভাঙা বাংলায় বলল, স্যান্ডেল সাহেব, আমি হরদেও সিং, জব্বলপুরের রায় স্টেটের মালিক রণবীর রায়ের কাছ থেকে আসছি। আমাকে তুরন্ত ফিরে যেতে হবে, এই চিঠিতে সব কিছু লেখা আছে। নমস্তে। বলে চলে গেল।
বিশ্বনাথ খামটা ভালো করে দেখে বলল, খুবই বিত্তবান লোকের চিঠি সৌরভ। মনে হচ্ছে এবারও ভালোই রোজগার হবে, বুঝলে? চিঠিতে লেখা ছিল, মহাশয়, আপনার কথা আমি অনেক শুনেছি। আমি আপনার কাছে একটু সাহায্য চাই। কিছুদিন পূর্বে আমার স্ত্রী লতিকা রান্না করার সময় স্টোভ ফেটে মারা যায়। ওর হাতে আমাদের পারিবারিক একটি আংটি ছিল। আংটিটি কোনো সাধারণ আংটি নয়, এটি একটি পয়মন্ত আংটি, রক্তমুখী নীলা। কেউ কেউ বা বলতো এটি অভিশপ্ত আংটি, কিন্তু যাই হোক, এই আংটি ধারণের পর থেকেই আমার ব্যবসায় প্রচুর উন্নতি হয়। আমার স্ত্রীর মৃত্যুর পর আর ওই আংটিটি খুঁজে পাচ্ছি না। আমার কেবলই মনে হচ্ছে আংটি আমাদের বাড়ি অর্থাৎ রায়ভিলাতেই আছে। সেজন্যই আমি আপনাকে এই চিঠিটা লিখছি। আমার চিঠি পাওয়ার পর যত শীঘ্রই সম্ভব আপনি আমাদের বাড়িতে চলে আসুন। এখানকার সমস্ত খরচা আমিই দেব। আপনি যেদিন আসবেন আমার চিঠিতে জানাবেন। আমার লোক গিয়ে আপনাদের স্টেশন থেকে নিয়ে আসবে। কবে আসছেন জানাবেন। আমার নমস্কার নেবেন। ইতি রণবীর রায়, রায় এস্টেট, ভেড়াঘাট, জব্বলপুর। এলাহাবাদ এলো সকাল 11:30টার সময়। এলাহাবাদে আমাদের লাঞ্চ দিয়ে গেল। ভাত খেয়ে হাত ধুতে যাচ্ছি, দরজা খুলে করিডোরে আবার দেখা হলো সেই বৃদ্ধর সঙ্গে। বললেন, জব্বলপুরে আর গেলাম না, এলাহাবাদে একটা কাজ আছে, তবে যথাসময়ে আপনার সঙ্গে আবার দেখা হবে। তারপর প্ল্যাটফর্মে নেমে ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেলেন। জব্বলপুর পৌঁছতে পৌঁছতে সন্ধে হয়ে গেল। স্টেশনে নেমে এদিক ওদিক তাকাচ্ছি, তখনই দেখলাম এক ভদ্রলোক এসে বিশ্বনাথের দিকে হাত বাড়িয়ে দিলেন হ্যান্ডশেক করার জন্য। মিস্টার সান্যাল, আমি নিমাই ভদ্র, আপনাদের রায়ভিলায় নিয়ে যেতে এসেছি। নমস্কার, আপনি কি ওখানেই থাকেন? হ্যাঁ, ওই ওখানকার ম্যানেজার কাম ফ্যামিলি ফ্রেন্ড বলতে পারেন। স্টেশনের বাইরে এসে দেখলাম একটা জিপ দাঁড়িয়ে আছে। আমরা তিনজনেই সেটাতে বসলাম। ড্রাইভারের সিটের পাশে বসলেন নিমাই বাবু এবং পিছন সিটে আমি আর বিশ্বনাথ। উঁচু নিচু পাহাড়ি পথ পেরিয়ে রায়ভিলায় পৌঁছতে প্রায় 1 ঘন্টার বেশি লাগলো। কয়েক একর পাঁচিল ঘেরা জমির গেটে সাইনবোর্ডে লেখা রয়েছে রায় এস্টেট। গেটে দারোয়ান ছিল। বাইরে জিপের হর্ন বাজানোর শব্দে দারোয়ান গেট খুলে দিল। লাল সুরকি রাস্তা ধরে এগিয়ে চলল জিপ। একপাশে একটা কারখানা। ওইটাই আমাদের কারখানা। আঙুল তুলে দেখিয়ে দিলেন নিমাইবাবু। দেখলাম পাশেই বড় ধরনের একটি কারখানা। গাড়ি গিয়ে থামলো পুরনো দোতলা বাড়ির একটি সামনে। সাদা মার্বেল পাথরে কালো অক্ষরে লেখা রয়েছে রায় ভিলা। ওপরের বারান্দায় মাঝবয়সী এক ভদ্রলোক দাঁড়িয়েছিলেন। নিমাইবাবু বললেন, ওই যে ইনি হলেন রণবীর বাবু। স্ত্রীর মৃত্যুর পর বড়ই বিমর্ষ হয়ে পড়েছেন। আসুন, আপনারা ওপরে উঠে আসুন। ভরাট গলায় বলে উঠলেন রণবীর বাবু। পুরনো দিনের বাড়ি। দোতলায় উঠেই দেখলাম রণবীর বাবু এগিয়ে আসছেন। ভদ্রলোকের বয়স 50-এর নিচেই হবে। মাঝারি গায়ের রং, চুলগুলো অল্প পাকা। দেখে মনে হয় পত্নীর শোক এখনো কাটিয়ে উঠতে পারেননি। ট্রেনে কোনো কষ্ট হয়নি তো? না না, কষ্ট হবে কেন? বেশ তো ভালোই লাগলো। এমন একটা বেরাবার জায়গায় আসতে পারা তো আমাদের সৌভাগ্য। বিশ্বনাথের কথায় মৃদু হেসে ভদ্রলোক বললেন, আজ বিশ্রাম করুন। রামু মালপত্র আপনাদের ঘরে তুলে দেবে। রাতে খেয়ে দিয়ে শুয়ে পড়ুন। কাল সকালেই সব কথা হবে। ঠিক আছে বলে আমি আর বিশ্বনাথ আমাদের নির্দিষ্ট ঘরে গিয়ে পৌঁছলাম। দিনের বেলা বুঝতে পারিনি, কিন্তু রাত বাড়ার সাথে সাথে পাল্লা দিয়ে ঠান্ডাও বাড়তে লাগলো। কিছুক্ষণ পর রামু এসে বলল, বাবু, আপনাদের ডিনার হয়ে গেছে। খাবার খেয়ে শুতে চলে এলাম বিছানায়। সারাদিনের ধকল, তার উপরে আগের দিন রাতে ঠিকমতো ঘুম হয়নি, তাই আস্তে আস্তে ঘুমিয়ে পড়লাম। দিনের আলো ফুটতে না ফুটতেই ঘুম ভেঙে গেল।
দরজা খুলে বাইরের বারান্দায় এসে দাঁড়ালাম। দূর থেকে মার্বেল রক দেখা যাচ্ছে। কাল সন্ধ্যাবেলায় ভালো করে দেখা যাচ্ছিল না, এখন দিনের আলোয় সেটা বেশ পরিষ্কার। বিশ্বনাথ ঘুম থেকে উঠে কখন যে আমার পেছনে এসে দাঁড়িয়েছে দেখতে পাইনি। বিশ্বনাথ আমার কাঁধে হাত রেখে বলল, সৌরভ, আজ রাতে পূর্ণিমার আলোয় আমরা বোটিং করতে যাব, বুঝলে? পূর্ণিমার আলোয় তাজমহল দেখার সৌভাগ্য আমার হয়নি, তবে মার্বেল রক দেখার সুযোগ আর হাতছাড়া করছি না। তাই নাকি? তাহলে তো খুব ভালোই হবে। রণবীরবাবু কাছাকাছি ছিলেন কোথাও হয়তো। আমাদের কথা শুনতে পেয়ে এগিয়ে এসে তিনি বললেন, কিচ্ছু ভাববেন না, আমাদের নিজস্ব বোটে আপনাদের ঘুরিয়ে আনবো। এখন রেডি হয়ে নিন, নিচের বাগানে বসে চা খেতে খেতে কথা হবে। মুখ হাত ধুয়ে নিচে নেমে এলাম। রণবীরবাবু আগে থেকেই বসেছিলেন। আমরা যেতেই রামু এসে আমাদের ব্রেকফাস্ট দিয়ে গেল। খেতে খেতে রণবীরবাবু শুরু করলেন তার বক্তব্য। আমার ঠাকুরদা রায় বাহাদুর রামেশ্বর রায় সুদূর বাংলাদেশ থেকে এইখানে এসে স্টোনের ব্যবসা শুরু করেন। এস্টেটের ওই পাশেই আমাদের কারখানা। বলে আঙুল তুলে দেখালেন। হ্যাঁ, গতকাল আসবার সময় আপনার ম্যানেজার বাবু আমাদের দেখিয়েছিলেন। হঠাৎ দূর থেকে একটা ঘর ঘর আওয়াজ শুনে আমরা তাকিয়ে দেখলাম দারোয়ান রায় স্টেটের দরজা খুলে দিচ্ছে। তার সাথে সাথেই দেখতে পেলাম ভেতরে প্রবেশ করছে একটি জিপ। মনে হচ্ছে পুলিশের জিপ। হ্যাঁ, ঠিক বলেছেন। জিপটা রায়ভিলার সামনে এসে থেমে গেল। ভিতর থেকে নামলো একজন সুদর্শন পুলিশ অফিসার। আসুন মিস্টার ভার্গব। আমি কিন্তু এসেছি মিস্টার স্যান্ডলের কাছে। পরিষ্কার বাংলায় বলে উঠলেন মিস্টার ভার্গব। কলকাতার পুলিশের অফিসার ভাদুরী হালদার চিঠিতে আপনার কথা লিখেছিলেন। আমি এখানকার স্থানীয় থানার ওসি। আপনি এত ভালো বাংলা শিখলেন কি করে? হ্যাঁ, আমি কলকাতায় বহুদিন ছিলাম, ওখানকার কলেজেই পড়াশোনা করেছি। ভালোই হলো মিস্টার ভার্গব, আমি একবার লতিকা দেবীর রান্নাঘরটা পরীক্ষা করে দেখতে চাই। যদি ওখানে হারানো আংটিটা পাওয়া যায়, আপনি থাকলে ভালোই হবে। কি বলেন রণবীরবাবু? হ্যাঁ হ্যাঁ, মিস্টার ভার্গব আপনিও থাকুন। আর লতিকা মারা যাওয়ার পর থেকে ওই রান্নাঘর আমি বন্ধ রেখেছি, আর খুলতে পারিনি। বিশ্বনাথের কথার উত্তর দিতে গিয়ে রণবীরবাবু গলাটা কান্নায় ধরে এলো। তারপর নিজেকে সামলে নিয়ে বললেন, আসুন, আপনারা সবাই আসুন। বাড়িটার এক কোণে রান্নাঘর, বাইরে থেকে তালা বন্ধ। রণবীরবাবু তালা খুলে ভেতরে ঢুকলেন। আমরাও তার পেছন পেছন এগিয়ে গেলাম। ভিতরে প্রবেশ করতেই বদ্ধ ঘরের একটা চাপা গন্ধ নাকে এসে লাগলো। এই কয়েকদিনের মধ্যেই চতুর্দিকে একটা ধুলোর আস্তরণ পড়ে গেছে। রান্নাঘরের চারিদিকের দেওয়াল কিন্তু সুন্দর টালি দিয়ে সাজানো। টেবিলের ওপর স্টোভটা এখনো বসানো রয়েছে। একটা গোল প্লাস্টিকের বাটির মধ্যে বিভিন্ন রান্নার মশলা সাজানো রয়েছে। শুধু হলুদের বাটিটা উল্টে পড়ে গেছে। হলুদ লাগা চামচটা মেঝেতে গড়াগড়ি খাচ্ছে। বিস্ফোরণের সময় লতিকা দেবী বোধহয় রান্নায় হলুদ মেশাচ্ছিলেন, তাই না বিশ্বনাথ? আমার প্রশ্নের উত্তরে বিশ্বনাথ শুধু বলল, এই সমস্ত জিনিসে বোধহয় লতিকা দেবীর মৃত্যুর পর আর হাত দেওয়া হয়নি। না, তারপর থেকে আমি আর এই ঘরই খুলিনি। বিশ্বনাথ ঘরের চারিদিক ভালো করে পরীক্ষা করতে করতে বলল, কি আশ্চর্য, আপনি তো বলেছেন স্টোভ ফেটে লতিকা দেবীর মৃত্যু হয়েছে, তাই না? হ্যাঁ, তাই তো জানি। বিকট একটা শব্দ শুনে আমি আর নিবাই বাবু ছুটে আসি। অনেকটা বোমা ফাটার মতো শব্দ হয়েছিল। ঘরে এসে দেখলাম লতিকা ঘরের মেঝেতে পড়ে যন্ত্রণায় ছটফট করছে। মুখটা সম্পূর্ণ পুড়ে গেছে ওর, মাথার পাশ দিয়ে রক্ত পড়ছে। তাড়াতাড়ি দুজনে ধরে ওকে জিপে করে হাসপাতালেও নিয়ে যায়। পথেই ওর জ্ঞান হারিয়ে যায়। সেই জ্ঞান আর ফেরেনি। মস্তিষ্কে রক্তক্ষরণের জন্যই লতিকার মৃত্যু হয়েছে বলে ডাক্তার রিপোর্ট দেন। মিস্টার ভার্গব, আমি এই সমস্ত জিনিসগুলোকে একবার ফরেন্সিকে বিশ্লেষণ করাতে চাই। ঠিক আছে মিস্টার সান্যাল। মিস্টার ভার্গব তারপর টুকিটাকি জিনিসপত্রগুলো একটা ব্যাগে ভরে ফিরে গেলেন। রায়ভিলার নিজস্ব বোট চলন্তিকায় চেপে পূর্ণিমার রাতে আমরা দেখতে বেরিয়েছি মার্বেল রকের সৌন্দর্য।
একটু আগেই রাতের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। সকলের গায়ে গরম জামা কাপড় রয়েছে, তাও বেশ শীত করছিল। তবে শীতটা উপভোগ করতে বেশ ভালোই লাগছে। রণবীরবাবু নিজেই বোট চালাচ্ছেন। দূর থেকে রায়ভিলার ছাদের আলোটা দেখা যাচ্ছে। আঁকা বাঁকা পথে বোট চলছে। দুধারে মার্বেল রক খাড়া হয়ে দাঁড়িয়ে রয়েছে। মাঝখান দিয়ে কুলু কুলু ধ্বনিতে বয়ে যাচ্ছে নর্মদা নদী। মার্বেল রক কিন্তু মার্বেল পাথরের মতো সাদা নয়, ঈষৎ হলুদ রঙের। পূর্ণিমার আলোয় এক অপূর্ব রূপ ধারণ করেছে। গতকাল দূর থেকে দেখে মার্বেল রকের এই সৌন্দর্যের কিছুই বুঝতে পারিনি আমি। পাহাড়ের মাথায় প্রকৃতির তৈরি গাড়ি, হাতি ইত্যাদি দেখাতে দেখাতে রণবীরবাবু বললেন, লতিকার বড়ই প্রিয় ছিল এই জায়গা। প্রতি পূর্ণিমার রাতে আমরা এখানে বোটিং করতে আসতাম। আজ নিজেকে বড়ই একা লাগছে। বলতে বলতেই বড়ই বিষণ্ণ হয়ে পড়লেন রণবীরবাবু। প্রসঙ্গ বদলাতে বিশ্বনাথ এবার জিজ্ঞেস করল, আচ্ছা, নিমাইবাবু আপনার কতদিনের বন্ধু? একদম ছোটবেলার বলতে পারেন। আমাদের সমস্ত উত্থান পতন ওরই দেখা। খুবই সৎ লোক। বছরখানেক আগে হঠাৎই আমাদের ম্যানেজার মারা যান। তারপর থেকেই ও দেখাশুনো করে এবং আমাদের এখানেই থাকা খাওয়া করে। ওনাকে কি আপনি মাইনে দেন? হ্যাঁ, তা কিছু দিই বটে, তবে ভদ্রলোকের টাকা পয়সার কোনো লোভ নেই। রক্তমুখী নীলা হারিয়ে যাবার পর কি বলবো, মাঝে মাঝে আমার ব্যবসায় লোকসান হতে শুরু হয়। কয়েক মাস ওকে মাইনেও দিতে পারেনি। ও কিন্তু কিছুই চায়নি, বলে যখন আবার সব ঠিক হবে তখন নিয়ে নেবে। আপনার ব্যবসা এখন কেমন চলছে? এখন মন্দাই যাচ্ছে বলতে পারেন। নীলাটা হারাবার পর মনের জোরও কমে গেছে। নিমাইবাবুকে কি আপনি চাকরি দিয়েছিলেন, নাকি উনি আপনার কাছে কাজ চেয়েছিলেন? আসলে ম্যানেজার বাবুর মৃত্যুর পর চতুর্দিকে ঠিক চোখ রাখতে না পারায় ও নিজেই এসে আমায় বলল, আমি তো তোর ব্যবসা দেখাশোনা করতে পারি, মাইনে যা হয় দিস। ছোটবেলার বন্ধু, কথা ফেলতে পারিনি, তাই রাজিও হয়ে যাই। উনি আগে কোথায় চাকরি করতেন? ও আগে এখানকার এক নামকরা কলেজে অধ্যাপনা করত। কর্তৃপক্ষের সঙ্গে বনিবনা না হওয়ায় চাকরি ছেড়ে দেয়। আচ্ছা, নীলা চুরির ব্যাপারে আপনি কি কাউকে সন্দেহ করেন? দেখুন, নীলা যে চুরিয়ে গেছে সে বিষয়ে আমি নিঃসন্দেহ নই। তবে আমার এক দূর সম্পর্কের শালা আছে, সে প্রায় লতিকার কাছে আসতো টাকার জন্য। নানান রকমের বদ নেশাও আছে ছেলেটির। লতিকাও তাই আর ওকে টাকা দিতে চাইতো না। এ নিয়ে দু একদিন ঘরের ভিতর ঝগড়াও হতে শুনেছি। লতিকা দেবীকে এ নিয়ে কিছু জিজ্ঞাসা করেননি? আজ্ঞে না, আমি এসবের মধ্যে মাথা গলাতে চাইনি। কিছু মনে করবেন না, একটা প্রশ্ন করছি। লতিকা দেবী নিমাইবাবুকে কি চোখে দেখতেন? ঠিক নিজের ভাইয়ের মতো দেখতো। হেসে উত্তর দিলেন রণবীরবাবু। এও বললেন যে নিমাইবাবু ওনাকে দিদির মতোই শ্রদ্ধা করত। প্রতি ভাইফোঁটায় ফোঁটা নিতে যেতেন। এমনকি মারা যাওয়ার দিনও দিদির হাতে খিচুড়ি খেতে চেয়েছিলেন। লতিকা দেবীর ভাই কোথায় থাকে? একবার ওর সঙ্গে দেখা করা যাবে? হ্যাঁ, যাবে। সকালে যখন ধুমাধার জলপ্রপাত দেখতে নিয়ে যাব তখন ওর বাড়িতে যাব। ও ওদিকেই থাকে। দেখতে দেখতে চলন্তিকা আবার ঘাটে ফিরে এলো। মার্বেল রক দেখে বাড়ি ফিরে এলাম রাত 12:30টার সময়। দারোয়ান দরজা খুলে দিল। নিচ থেকে দেখলাম নিমাইবাবুর ঘরে তখনও আলো জ্বলছে। উনি কি এখনো জেগেই থাকেন? হ্যাঁ, প্রফেসর ছিলেন তো, তাই পড়াশুনো করতে ভালোবাসে। রাতে শুতে যেতে একটু দেরিই করেন। আচ্ছা ঠিক আছে, এবার আপনারা বরং বিশ্রাম করুন। গুড নাইট। চলে গেলেন রণবীরবাবু। একটু পরেই নিমাইবাবুর ঘরেও আলো নিভে গেল। বোটিং করে আসার পর কেন জানি না খুবই ক্লান্ত লাগছিল। দুজনে অন্ধকারে কিছুক্ষণ বারান্দায় দাঁড়িয়ে চুপচাপ বাইরের দৃশ্য দেখতে লাগলাম। হঠাৎ দূর থেকে টর্চের একটা আলো যেন রায়ভিলার আশেপাশে ঘুরছে বলে মনে হলো। বিশ্বনাথের দিকে তাকালাম। বিশ্বনাথও এক মনে আলোর দিকে দেখছে। তারপর দেখতে পেলাম টর্চ হাতে কেউ একজন রায়ভিলার বাগানে হেঁটে যাচ্ছে। বিশ্বনাথ আমায় বলল, সৌরভ, তুমি ঘর বন্ধ করে থাকো। আমি ফিরে এলে আস্তে করে খুলে দেবে। আমি দেখে আসি লোকটা কে। এই বলে বিশ্বনাথ চলে গেল। আমি দরজা বন্ধ করে চুপচাপ বসে বসে ভাবতে লাগলাম ব্যাপারটাকে নিয়ে। ঘণ্টাখানেক পরে বিশ্বনাথ ফিরে এলো।
মনে এক রাশ চিন্তা। ফিরেই বলল, নাও এবার ঘুমিয়ে পড়ো। লোকটা আর কেউ নয়, পরমেশ্বর রায়। রায় ভিলার আশেপাশে ঘুরে বেড়াচ্ছে। উদ্দেশ্যটা কি সেটাই বের করতে হবে। কাল আবার কি ঘটবে এটা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে বাইরের বারান্দায় দাঁড়িয়ে দূর থেকে মার্বেল রকের সৌন্দর্য দেখার চেষ্টা করছিলাম। হঠাৎ পেছন থেকে ডাক শুনলাম, এই যে খবর কি সৌরভ, কালকে কেমন ঘুরলে? আরে আপনি আসুন আসুন। আপনি দেখছি রাতেও দেরিতে ঘুমোন আর সকালে তাড়াতাড়ি উঠে পড়েন। হ্যাঁ, আমি হচ্ছে গিয়ে ওই লেট টু বেড অ্যান্ড আর্লি টু রাইস এই নীতিতে বিশ্বাসী। জীবনের এতটা সময় শুধু ঘুমিয়ে কাটিয়ে নষ্ট করতে আমি চাই না। বলে হাসতে হাসতে ঘর থেকে বেরিয়ে গেলেন। ভদ্রলোক তো খুব শিক্ষিত, তাই না বিশ্বনাথ? হ্যাঁ, সব বিষয় পণ্ডিত, জ্যাক অফ অল ট্রেডস, বুঝতে পারলে? হেসে ফেললাম আমি। একটু পর রামু এসে বলল, বাবুদের ব্রেকফাস্ট রেডি হয়ে গিয়েছে। আমরা খেতে গেলাম। রণবীর বাবু আমাদের সঙ্গে খেতে বসলেন। তারপর বললেন, চলুন এবার বেরোনো যাক। ধুমাধার জলপ্রপাতের গর্জন আমরা দূর থেকেই শুনতে পেলাম। কাছে গিয়ে এক অপূর্ব দৃশ্য দেখলাম। এটাকে ঠিক জলপ্রপাত বলা চলে না, পুরো নর্মদা নদীটাই এখানে হঠাৎ পাহাড়ের মাথা থেকে নিচে আছড়ে পড়ছে। মার্বেল রকের শুরুও এখান থেকেই মনে হলো। দেখতে দেখতে আনমনা হয়ে গিয়েছিলাম। একসময় রণবীরবাবু বললেন, চলুন যাই এবার ওই লতিকার ভাই দীপকের কাছে। সরু রাস্তা বেঁকে চলে গেছে। ভিতরে একটা ছোট্ট গ্রাম। একটা চালা ঘরের সামনে এসে রণবীরবাবু থামলেন। বাইরের একটি দড়ির খাটিয়ায় শুয়ে আছে একটি লোক। বয়স ওই বছর 30 হবে। রণবীরবাবুই ডেকে ঘুম থেকে তুললেন। ঢুলু ঢুলু চোখে ঘুম থেকে উঠে জিজ্ঞেস করল, কি ব্যাপার, হঠাৎ এই গরিবের বস্তিতে আসা কেন? এরা কলকাতা থেকে এসেছেন, বেড়াতে বেড়াতে এদিকে চলে গেলাম। ও, নমস্কার। বলে দীপকবাবু সোজা হয়ে তাকালো বিশ্বনাথের দিকে। চোখের দৃষ্টিতে নানা সন্দেহ। চেহারাটা লোফারের মতো। দুটো চোখ ভেতরে ঢুকে গেছে, চোয়ালটাও ঢোকা। আপনি কি লতিকা দেবীর ভাই? হ্যাঁ, তবে নিজের নয়। ওনার এক দুঃসম্পর্কের কাকার ছেলে আমি। এখানে পড়াশোনা করতে এসেছিলাম, কিন্তু কিছুতেই স্কুলের গণ্ডি পেরোতে পারলাম না। তাই এখানে থেকে ব্যবসা শুরু করলাম। মার্বেল রকে নৌকা ভরাট করার জন্য যে সিঁড়ি দিয়ে ঘাটের দিকে নামা হয়, তারই ডান দিকে আমার দোকান। নানা ধরনের সফট স্টোনের পুতুল বিক্রি করি, আর চলে যায় কোনো রকমে। সংসার এখনো করিনি, করার ইচ্ছেও নেই। কিছুদিন আগে শেয়ার বাজারে ফাটকা খেলতে গিয়ে সর্বস্ব খুইয়ে বসেছি। তারপর দিদিকেও হারালাম। এক নিঃশ্বাসে এতগুলো কথা বলে হঠাৎ একদম চুপ করে গেলেন দীপকবাবু। যদি কিছু মনে না করেন দীপকবাবু, আপনাকে আমি কয়েকটা প্রশ্ন করতে চাই আপনার দিদির ব্যাপারে। ও, এইবারে বুঝলাম। আপনি কলকাতা থেকে এসেছেন গোয়েন্দাগিরি করতে, তাই তো? কিন্তু পারবেন কি ওই নীলা উদ্ধার করতে? ওটা যে অভিশপ্ত। হারিয়ে গেছে, ভালোই হয়েছে। দেখাই যাক না চেষ্টা করে। আপনি আমায় কি এ ব্যাপারে সাহায্য করতে পারবেন? আমি আপনাকে এ বিষয়ে কি সাহায্য করতে পারবো? ভুল চিন্তা করছেন আপনি। এখানে অযথা সময় নষ্ট করছেন। বেশ, তাহলে রবিবার বিকেলে চায়ের একটি পার্টি দিচ্ছি আমি রণবীর বাবুর বাড়িতে। আসবেন কিন্তু, কিছু নতুন খবর শোনাবো। ঠিক আছে, যাবো। ফেরার সময় আমি বললাম, অদ্ভুত লোক। ঠিক বলেছ। ফিরতে ফিরতে বেলা হয়ে গেল। বাড়িতে এসে দেখলাম রামু আর নিমাইবাবু আমাদের জন্য অপেক্ষা করছে। যেতেই বললেন, ভালো কথা, ওই পুলিশ অফিসার মিস্টার ভার্গব, উনি আপনাদের জন্য অপেক্ষা করছেন। কাছে যেতেই মিস্টার ভার্গব বিশ্বনাথকে নিয়ে একটু দূরে সরে গেলেন। তারপরে অনেকক্ষণ ধরে দুজনের মধ্যে কী সব কথা হলো। একসময় মিস্টার ভার্গব কথা বলে চলে গেলেন। ওঠার সময় একবার নিমাইবাবুর ঘরে বিশ্বনাথ হঠাৎ করে ঢুকে পড়ল। পেছনে পেছনে আমিও গেলাম। নিমাইবাবু ঘরে ছিলেন না, বাথরুমে গিয়েছিলেন। দেখলাম পাঞ্জাবিটা বিছানায় পড়ে আছে।
ঘরদোর একদম অগোছালো, সিগারেটের একটা প্যাকেট বিছানায় পড়ে আছে। কি আশ্চর্য, নিমাইবাবু সিগারেট খান, অথচ জব্বলপুর থেকে ভেড়াঘাট আসার পথে ওনাকে একটাও সিগারেট খেতে দেখিনি। কিন্তু সিগারেটের প্যাকেটটা একবার হাতে তুলে রেখে দিল বিশ্বনাথ, তারপর বলল, যথেষ্ট দামি সিগারেট, বুঝলে সৌরভ? দামি সিগারেট বলে সকলকে এড়িয়ে একা একা খান ভদ্রলোক। একটু পরে নিমাইবাবু ফিরলেন, আমাদের দেখে লজ্জা পেয়ে বললেন, আরে আপনারা কখন এসেছেন ঘরে? আমি তো দেখতেই পাইনি। এই তো এইমাত্র এলাম, আপনাকে একটু বিরক্ত করবো ভাবছি, কিছু মনে করবেন না তো? সিগারেটের প্যাকেটটা পকেটে ভরতে ভরতে নিমাইবাবু বললেন, হ্যাঁ বলুন না, কি বলবেন? আপনার ঘরে তো নানা ধরনের বই দেখছি, মেডিকেল সায়েন্স, কেমিস্ট্রি ছাড়াও দর্শন শাস্ত্রেও আপনার পড়াশোনা রয়েছে দেখছি। হ্যাঁ, আমি বিভিন্ন বিষয় নিয়ে পড়তেই ভালোবাসি। আপনি কোন কলেজে অধ্যাপনা করতেন? আগে এখানকার রয়্যাল কলেজের অধ্যাপক ছিলাম আমি। আচ্ছা আচ্ছা, একটা কথা বলুন তো, রণবীর বাবুর সঙ্গে তার স্ত্রীর সম্পর্ক কেমন ছিল? একটু এদিক ওদিক তাকিয়ে চাপা স্বরে উত্তর দিলেন নিমাইবাবু, হুম, ভালো নয়। কেন ভালো নয় কেন? ইদানিং রণবীর বাবুর ব্যবসা ভালো না চলায় উনি প্রায় লতিকা দেবীর গয়না বন্ধক রেখে টাকা জোগাড় করতেন। তা এই নিয়ে ওদের মধ্যে প্রায় ঝগড়া হতো, এমনকি মৃত্যুর আগের দিন রাতেও ওদের মধ্যে তুমুল ঝগড়া হয়। আমার তো মাঝে মাঝে মনে হয় যে লতিকা দেবী আবার আত্মহত্যা করেননি তো। আর লতিকা দেবীর ভাই সম্পর্কে কিছু বলতে পারবেন? হ্যাঁ, ওনার একটা ভাই আছেন বটে, যে দিদির কাছে প্রায় আসতো টাকার জন্য। দুদিক থেকে টাকার যাবে লতিকা দেবী খুব কাহিল হয়ে পড়েছিলেন। আচ্ছা, আপনার কি মনে হয় যে ওই আংটি লতিকা দেবী ভাইকে দিয়েছিলেন? বিশ্বনাথের প্রশ্নের উত্তরে নিমাইবাবু কি যেন একটু ভাবলেন, তারপর বললেন, হতেও পারে, তবে ওই আংটিটি লতিকা দেবী কখনো কাছছাড়া করতেন না। দুর্ঘটনার পরে হাসপাতালে যাওয়ার পথে হাত থেকে আংটিটা খুলে গিয়েও থাকতে পারে, কারণ তখন আমাদের কারোরই আংটির দিকে নজর ছিল না। হ্যাঁ, পরে জানতে পারলাম যে রক্তনীলা সেই আংটিটা নাকি হারিয়ে গেছে। ঠিক আছে, আর আপনাকে বিরক্ত করব না, তবে রবিবার বিকেলে কিন্তু থাকবেন, কিছু নতুন তথ্য দিতে পারবো আশা করি। বলে বিশ্বনাথ উঠে পড়ল। বাইরে এসে বিশ্বনাথ বলল, আজ রাতে আমি বাইরে খাবো, বুঝলে সৌরভ? মিস্টার ভার্গবের বাড়িতে নিমন্ত্রণ আছে, তুমি খেয়ে নিয়ে শুয়ে পড়ো, কিন্তু ঘুমিও না। রাতে ফিরলে আমায় দরজা খুলে দিও। ভাবছি আজ একবার রয়্যাল কলেজ থেকে ঘুরে আসি, আর যেখান থেকে রণবীর বাবু শুনলাম টাকা ধার করতেন সেখানেও যাবো ভাবছি। পরদিন বিকেলবেলা রণবীর বাবুর ড্রয়িং রুমে আমরা সবাই জড়ো হয়েছি। আমরা মানে আমি, বিশ্বনাথ, রণবীর, নিমাইবাবু, দীপকবাবু আর বাড়ির চাকর রামু। বিশ্বনাথের মুখে শুনেছি মিস্টার ভার্গবও আসবেন। ভাবতে ভাবতেই মিস্টার ভার্গবের জিপ এসে হাজির হলো বাইরে। একটু পর বিশ্বনাথ বলে উঠল, আসুন মিস্টার ভার্গব, আপনার জন্যই সকলে অপেক্ষা করছি। মিস্টার ভার্গব একটি চেয়ারে বসতেই শুরু করলো বিশ্বনাথ, শুনুন সবাই, আজ আমি এমন একটা খবর শোনাবো যেটা শুনে আপনারা সকলেই অবাক হয়ে যাবেন। কি খবর বিশ্বনাথ বাবু? বিশ্বনাথের ঘোষণায় সবাই একটু নড়ে চড়ে বসল। একজনের কিন্তু একটু পরিবর্তনও দেখলাম না, শুধু পকেটের ওপর হাতটা বুলিয়ে নিল। লোকটি আর কেউ নয়, মরিয়া প্রকৃতির দীপকবাবু। এবার বিশ্বনাথ বলতে শুরু করলো, আমরা শুনেছি লতিকা দেবী খিচুড়ি বানাতে রান্নাঘরে ঢুকেছিলেন মৃত্যুর কিছুক্ষণ আগে। তারপরেই বিস্ফোরণের শব্দ শোনা যায়। সবাই ছুটে এসে দেখেন লতিকা দেবী রান্নাঘরে শুয়ে পড়ে ছটপট করছেন। এরপর হাসপাতালে তার মৃত্যু হয়। পথেই তিনি জ্ঞান হারিয়েছিলেন, সে জ্ঞান আর ফেরেনি। সবাই জানতেন যে স্টোভ ফেটে তার মৃত্যু হয়েছে, কিন্তু কেউ খেয়াল করলেন না যে স্টোভ যেমন ছিল তেমনই আছে, পুরো অক্ষত অবস্থায়। তাহলে লতিকার কিসে মৃত্যু হয়েছে? উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলো রণবীর বাবু। লতিকা দেবীকে খুন করা হয়েছে একটি বিস্ফোরকের সাহায্যে, যার নাম পিক্রিক অ্যাসিড। এটি দেখতে হলুদের গুঁড়োর মতো। কেউ ঠান্ডা মাথায় এটিকে হলুদের সঙ্গে মিশিয়ে দিয়েছিল। ফরেন্সিক রিপোর্টে তাই পাওয়া গেছে। আগুনের কাছে আনলে এটিতে বিস্ফোরণ ঘটতে পারে, খুনি এটা ভালো করেই জানত। লতিকা দেবী কিছুই বুঝতে পারেননি।
রান্নায় হলুদ মেশাতে গেছিলেন অন্য দিনের মতোই। আগুনের কাছে যেতেই ঘটে যায় বিস্ফোরণ। লতিকা দেবীর মৃত্যুর জন্য দায়ী কিন্তু একটি মানুষের লোভ। সামান্য লোভের জন্য মানুষ যে কত নিচে নামতে পারে, লতিকা দেবীর মৃত্যু তারই প্রমাণ। রায় ভিলার এই ঐশ্বর্যের মূলে আছে একটি আংটি, সেটা হলো রক্তমুখী নীলা, যা লতিকা দেবীর হাতে সর্বক্ষণ থাকত। ওই আংটি পরলেই বড়লোক হতে পারবো, এই আশায় অনেকেই ওই আংটি লতিকা দেবীর কাছ থেকে নিতে চাইত। দীপকবাবু, আপনিও তো কয়েকবার চেয়েছিলেন, তাই না? হ্যাঁ, তবে দিদি তা দেয়নি। কিন্তু কিন্তু আপনি বিশ্বাস করুন, এখন এখন আমি করিনি এখন। নেহাত বড়লোক হওয়ার বাসনায় কিছুদিনের জন্য আংটিটা ওনার কাছে ধার চেয়েছিলাম মাত্র। আবার কথা শুরু করলো বিশ্বনাথ। আংটিটা হাতাবার জন্য খুনি প্রথমে লতিকা দেবীকে মোটা টাকার অফার দেয়, তাতেও উনি রাজি হননি। ওদিকে এর সমস্ত কথা রণবীর বাবুকে জানানো হলে তাকেও খুন করা হবে বলে শাসানো হয়। ভয়ে লতিকা দেবী কাউকে কিছুই বলতে পারেননি। এদিকে আংটির লোভ প্রবল হয়ে ওঠায় খুনি এবার অন্য পথ ধরে। রসায়ন শাস্ত্রে তার যথেষ্ট জ্ঞান ছিল, বাড়ির যে কোনো জায়গায় যাবার অবাধ অধিকার ছিল তার। তাই রান্নাঘরে ঢুকে পিক্রিক অ্যাসিড হলুদের মধ্যে মিশিয়ে আসতে খুনির কোনো অসুবিধে হয়নি। আর জ্ঞানহীন লতিকা দেবীর হাত থেকে আংটিটাও খুলে ফেলেছিল খুব সহজেই। এইবার আরেকটা কথা, আচ্ছা রণবীর বাবু, আপনার তো একজন কাকা আছেন, তাই না? যার কথা আপনি আমাদের থেকে সম্পূর্ণভাবে চেপে গিয়েছিলেন, যে কিন্তু সব সময় আপনাদের রায় ভিলার আশেপাশেই নজর রাখে। লতিকা দেবীর এই আংটির আসল মালিক কিন্তু তিনি, তাই না? হ্যাঁ, এই আংটিটা আসলে আমার কাকা পরমেশ্বর রায়ের। উনি ছিলেন অবিবাহিত, ঘর ছেড়ে প্রায়ই চলে যেতেন কোথাও, কেউ জানতোই না। কয়েক বছর পর পর হঠাৎ এসে আবির্ভাব হতেন। আমার বাবা রামকিঙ্কর রায় একদিন ওনার ওই আংটিটা চায়, তাতে উনি আংটিটা দিয়ে বলেছিলেন, দিতে পারি কিন্তু একটা শর্তে, যখন চাইবো ফেরত দিতে হবে আবার আমাকে। বাবা তাতে রাজি হয়ে যান। আংটি ধারণ করার পর আমাদের শুরু হয় চরম উন্নতি। ব্যবসা ফুলে ফেঁপে ওঠে, প্রচুর অর্থের মুখ দেখি আমরা। তারপর বাবার মৃত্যুর পর আমি ধারণ করেছিলাম ওই আংটিটা, কিন্তু তারপরে শুরু হয় ব্যবসার ক্ষতি। একে একে সব কিছু হারাতে থাকি। তখন বাধ্য হয়ে একদিন একজন নাম করা জ্যোতিষীর কাছে যাই। তিনি দেখে বলেন, এই নীলা তোর সহ্য হবে না, এটা তুই তোর স্ত্রীকে ধারণ করতে বলবি। কি আশ্চর্য, তারপর থেকে কিন্তু আবার উন্নতি হতে শুরু করে। এরই মধ্যে বহু বছর পর একদিন কাকা হঠাৎ ফিরে আসেন, আমার কাছে আংটি ফেরত চান। আমি দিতে অস্বীকার করি। উনি বলেন, যতই অর্থের মুখ দেখ না কেন, এই অভিশপ্ত আংটিতে কখনো পুত্র কল্যাণের মুখ দেখতে পারবি না। এরপর কাকাও চলে যান। তবে তার কথাটা কিন্তু সত্যিই হয়েছে, আমার কোনো পুত্র বা কন্যা লাভ হয়নি। আপনার আংটি যে হারিয়ে গেছে সে খবর কিন্তু আপনার কাকা পেয়ে গেছে, এবং বাড়ির আশেপাশেই গা ঢাকা দিয়ে আপনাদের ওপর নজর রাখছেন। তাহলে আজ উনি আসছেন না কেন? হ্যাঁ, সেটা ভাববার আছে। তবে তার আগে একটা সিগারেট খাওয়া দরকার। অনেকক্ষণ কথা বলে হাঁপিয়ে পড়েছি আমি। বলেই এগিয়ে গেল নিমাইবাবুর কাছে। আপনার পকেট থেকে সিগারেটের প্যাকেটটা আমায় দিন তো নিমাইবাবু। হ্যাঁ, এই নিন। বলে প্যাকেট থেকে একটা সিগারেট বার করে বিশ্বনাথের দিকে এগিয়ে দিলেন নিমাইবাবু। না না, একটাতে হবে না, আমরা অনেকেই খাবো। কি করছেন কি আপনি? এটা কিন্তু একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে বিশ্বনাথ বাবু। কিছুই না নিমাইবাবু, সেদিন খিচুড়ি খাওয়ার শখ তো আপনারই হয়েছিল, তাই না? আপনারই অনুরোধে লতিকা দেবী খিচুড়ি বানাতে গিয়েছিল, তাই তো? হ্যাঁ, তাতে কি হয়েছেটা কি? কি হয়েছে বলছি শুনুন। আপনি জানতেন যে খিচুড়িতে হলুদ লাগে বেশ কিছুটা, তাই ওর মধ্যে পিক্রিক অ্যাসিড মিশিয়ে দিয়েছিলেন আগে থেকেই। কলেজে বিস্ফোরক বানানোর জন্য অনেক আগেই আপনাকে চাকরি ছাড়তে হয়েছিল, এসবই আমি জানতে পেরেছি। বিস্ফোরণের পরেই লতিকা দেবীর হাত থেকে আপনি আংটিটা খুলে নিয়েছিলেন সবার অলক্ষ্যে। আপনি এও জানতেন যে নীলা নিজের কাছে না রাখলে কোনো কাজই হবে না, তাই অনেক বুদ্ধি করে আংটি থেকে পাথরটা খুলে রেখে দিলেন এইখানে, আর সর্বক্ষণ তা পকেটে ভরে রাখতেন। কিন্তু এত করেও পারলেন না, শেষ পর্যন্ত ধরা পড়েই গেলেন। আসলে নীলা কারোর সয় তো কারোর সয় না, বুঝলেন? বলে একটা সিগারেট বার করে সবার সামনে মশালটা বের করতে শুরু করলো বিশ্বনাথ।
একটু পরেই মেঝেতে ঠক ঠক করে কি যেন একটা পড়ল। তারপর তাড়াতাড়ি কুড়িয়ে নিয়ে বিশ্বনাথ বলল, দেখুন তো রণবীর বাবু, এই আপনাদের রক্তমুখী নীলা কিনা? হ্যাঁ হ্যাঁ, এইটাই এটাই। সবাই নীলা দেখতে ব্যস্ত। হঠাৎ দরজার দিকে এক পা করে পিছু হটতে লাগলো নিমাইবাবু। হাতে তার একটা রিভলভার। এই খবরদার, খবরদার নড়বে না কেউ। কেউ যদি একটু নড়েছো বা কেউ একটু এগোলেই কিন্তু আমি গুলি চালাবো। খবরদার, খবরদার। বলে দরজার কাছে চলে এলেন ক্রমশ। ঠিক তখনই পেছন থেকে এক বৃদ্ধ তার হাতের লাঠি দিয়ে নিমাইবাবুর পা টেনে ধরল আর হুমড়ি খেয়ে পড়ে গেলেন তিনি। ছুটে এসে মিস্টার ভার্গব নিমাইবাবুর কাছে এসে বন্দুক তুলে ধরলেন। তারপর বললেন, বাবা নিমাই, এবার হাত দুটো ওপরে তোলো তো বাছা। মাথা নিচু করে হাত তুলল নিমাইবাবু। এবার একে আপনার হাতে ছেড়ে দিলাম মিস্টার ভার্গব। কোর্টে এর অপরাধ প্রমাণ করার ভার আপনাকে দিলাম। বৃদ্ধকে জড়িয়ে ধরলেন রণবীরবাবু। বললেন, কাকা, আমায় তুমি ক্ষমা করো। এই নাও তোমার নীলা। এই জিনিস আমার সইবে না, এটা আমি তোমায় ফেরত দিলাম। আর একটা অনুরোধ তোমার কাছে, এখন থেকে শুধু রায় এস্টেটেরই নয়, আমাদের পুরো সংসারের ম্যানেজারের দায়িত্ব তোমাকে দিলাম। তুমি স্বেচ্ছায় এটা গ্রহণ করো। বেশ, তাই হবে। সাবাস গোয়েন্দা ভাই। আমি অনেকক্ষণ ধরে দরজার আড়ালে দাঁড়িয়ে সবটা শুনছিলাম, শুধু সুযোগের অপেক্ষা করছিলাম। বলেছিলাম না ঠিক সময় আমি আবার আসবো। বিশ্বনাথের দিকে ফিরে বলে উঠলেন বৃদ্ধ, অর্থাৎ ট্রেনে দেখা আমাদের সেই পরমেশ্বর রায়। তবে তোমাদের প্রতি আমার একটা অনুরোধ আছে। কলকাতায় যাবার আগে তুমি, সৌরভ আর আমি যদি কয়েকদিন খাজুরাহো ঘুরে আসি, কি যাবে? হ্যাঁ হ্যাঁ, এ তো খুব ভালো কথা। আমি আপনাদের যাওয়ার সমস্ত ব্যবস্থা করে দেব। রণবীরবাবুর কথায় আমরা সবাই রাজি হয়ে গেলাম।